আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। পিছিয়ে পড়েও ম্যাচে কামব্যাকের গল্প লিখল ব্রাজিল। জাপানের বিপক্ষে 2-1 গোলের জয়ে শেষ 16তে উঠল কার্লো এনচেলত্তি শিশুরা। এর মাধ্যমে 24 বছরের অভিশাপ কাটালো 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 2002 সালের পরে প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে জয় পেল সেলেসাও। ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন ক্যাসেমিরো। বিশ্বকাপে নকআউট ম্যাচ মানেই অদৃশ্য এক প্রতিপক্ষ ভর করে ব্রাজিলের ওপর। সবশেষ 5 আসরে 4টিতে হারতে হয়েছে র্যাঙ্কিংয়ে 20-এর মধ্যেকার দলগুলোর বিপক্ষে। 29 মিনিটে কাইসু সানোর অবিশ্বাস্য গোল ফিরিয়ে আনে সেই পুরনো জুতো, কারণ সেরা 20-এর মধ্যে আছে যে এশিয়ান পরাশক্তিরা। অথচ অপরিবর্তিত একাদশ নিয়ে দাপুটে শুরু পেয়েছিল ব্রাজিল। বলে দখলের সঙ্গে আক্রমণ, কিন্তু ভিনি কুনিয়াদের সব প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছিল ব্লু সামুরাই রক্ষণ দেয়ালে। পাল্টা আক্রমণে কম যায়নি জাপান। সেলেসাওদের ডিবক্সের বাইরে বিপজ্জনক পজিশনে পাওয়া ফ্রি কিক কাজে আসেনি। তবে ব্রাজিলের ছন্দ নষ্ট করে হাইড্রেশন ব্রেক। 29 মিনিটে নিজেদের অর্ধে বল হারালে দুঃস্বপ্ন দেখে আনচেলত্তি শিষ্যরা। প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বক্সের ঠিক বাইরে থেকে এক দুর্দান্ত কোনাকুনি বুলেট গতি শটে জাপানকে লিড এনে দেন কাইসু সানো। স্তব্ধ ব্রাজিল, হিউস্টনে উল্লাসে মাতে ব্লু সামুরাইরা। প্রথম আন্তর্জাতিক গোল সানোর। গোল দিয়ে উজ্জীবিত জাপান প্রথমার্ধের বাকিটা সময় ধরে রাখে আধিপত্য। অবশ্য বিরতির পর শুরু হয় ব্রাজিল শো। পাকেতার পরিবর্তে নামেন এন্ড্রিক। 52-53 মিনিটে পরপর 2 আক্রমণ থেকে রক্ষা ব্লু সামুরাইদের। যদিও শেষ রক্ষা হয়নি। মিনিট 4 মাথায় সমতায় ফেরে ব্রাজিল। দারুণ হেডে স্কোর শিটে নাম তোলেন ক্যাসেমিরো। মিনিট 2 মাথায় ব্রাজিলের লিড নেয়ার পথে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক সুজুকি। হতাশ করেন আসরে 4 গোল করা ভিনিসিয়াস জুনিয়রকে। ম্যাচ যখন অতিরিক্ত সময়ে গড়ানোর অপেক্ষায়, তখনই দৃশ্যপটে মার্টিনেলি। তার দারুণ ফিনিশিংয়ে রাউন্ড অফ 16-এ ব্রাজিল। বিপরীতে হতাশার পরাজয়ে নকআউট পর্ব থেকে বিদায় নিতে হলো এশিয়ার পরাশক্তি জাপানকে। পুরো ম্যাচে 72% বলের দখল, 25টি আক্রমণ, আর সেই 25টি আক্রমণ থেকে 2টি গোল পেয়েছে ব্রাজিল। বিপরীতে অন টার্গেটে 5টি শট ছিল জাপানের, সেখান থেকে 1টি গোল পেয়েছে। সব মিলিয়ে ব্রাজিল তাদের স্বস্তির জয়টা পেয়েছে, এবং সবচেয়ে বড় যে পেয়েছে সেটি হচ্ছে নকআউট পর্বে র্যাঙ্কিং এ 20-এর মধ্যে থাকা কোনো দলের বিপক্ষে তারা জয় পেয়েছে, এবং তারা চলে গেছে রাউন্ড অফ 16-এ। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, হিউস্টন, যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে শ্বাসরুদ্ধকর জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মহসিন হল মাঠ সহ পুরো ক্যাম্পাস জুড়ে চলে বিজয় মিছিল ও আনন্দ উদযাপন। পুরো ক্যাম্পাসই যেন পরিণত হয় এক টুকরো হলুদ উৎসবে। সমর্থকদের প্রত্যাশা, তারকা খেলোয়াড়রা দুর্দান্ত ছন্দ ধরে রেখে খেলতে পারলে হেক্সা মিশন সফল করে বিশ্বকাপ জিতবে সেলেসাওরা। ব্রাজিল জাপানের টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ শুরুর আগে থেকেই দর্শকে পূর্ণ হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হল খেলার মাঠ। নির্ধারিত সময়ের পূর্বেই পুরো টিএসসি যেন ছোট্ট এক ব্রাজিলের রূপ নেয়। উত্তেজনা আর হই হুল্লোড়ে ঢাকা পড়ে রাতের নীরবতা। সময় বাড়ার সাথে সাথে বাড়ে দর্শকদের হৃদস্পন্দনও। প্রথমার্ধে জাপান এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে ব্রাজিল সমতায় ফেরে ও শেষের বর্ধিত সময়ে দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করে। এরপরই ব্রাজিল সমর্থকদের আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠে পুরো টিএসসি চত্বর। আর শেষ বাঁশি বাজতেই আতশবাজি, পতাকা হাতে বিজয় মিছিল আর প্রিয় দলের জার্সিতে আনন্দ উদযাপন। আজকে খুব ভালো খেলেছে, তাই না? তো সেই অনুযায়ী আমরা ম্যাচটা আজকে অনেক উপভোগ করলাম, আর লাস্ট মোমেন্টে জিতলাম, সেটা অনেক আনন্দের। আর্জেন্টিনা যে একটা দল, এভাবে এক দল না, এই ব্রাজিলের বিপক্ষে সব দল মানে এক এক দলের সাথে মিক্স হয়ে যায়। হ্যাঁ, সমবেদনা জানাই হচ্ছে যারা হচ্ছে আজকে জাপানটিনা ছিল, মূলত আমাদের পাশে বসে ওরা জাপান করে। আজকের মতন খুশি ভাই আমি আমার বিয়ের দিন হইনি ভাই, এত খুশি ভাই, সেরা সেরা। শেষ দিকে যে ফিনিশটা দিয়েছে, জাপানের বিপক্ষে যে খেলাটা খেলেছে, এটাই আমাদের কাছে অনেক চাওয়া ছিল। ম্যাচ শেষে ঢাবির টিএসসি, রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা ও বিভিন্ন আবাসিক হলের সামনে জড়ো হন ব্রাজিল সমর্থক শিক্ষার্থীরা। সমর্থকদের বিশ্বাস, দলে তারকাদের ছন্দ আর আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে এবারের শিরোপা যাবে ব্রাজিলের ঘরে।
এবার আমি সম্পূর্ণরূপে আশাবাদী। আমাদের বেশ ভালো টিম নিয়ে আমরা নেমেছি এবং হয়তো ধীরে ধীরে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য এক একটা এক্সপিরিয়েন্স এবং আমরা এবার হেক্সা জয় করব। শেষ মুহূর্তে গোল দিয়ে বিজয় উদযাপন করার জন্য ব্রাজিল টিমকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ এবার মিশন হেক্সা হবে। ব্রাজিল দ্বিতীয়ার্ধে অসাধারণ খেলছে এবং এটাই ব্রাজিলের খেলা। ব্রাজিল মানি নান্দনিক ফুটবল, ব্রাজিল মানি অসাধ্যকে সাধন করা। হেক্সা মিশনের পথে ব্রাজিলের এই জয় যেন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে কোটি কোটি সমর্থককে। তাদের বিশ্বাস এবারই স্বপ্ন পূরণ করবে প্রিয় দল ব্রাজিল। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। টাইম ব্রেকারে জার্মানিকে 4-3 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। প্রথম 5 শট শেষে দুই দলই ছিল 3-3 গোলের সমতায়। সাডেন ডেথে প্রথম শটে মিস করে জার্মানি, গোল দিয়ে ইতিহাস করে প্যারাগুয়ে। ম্যাচে ছিল 1-1 ব্যবধানের সমতা। আজ রাজা তো কাল ফকির, কাই হাভার্টজ যেন সেটাই দেখলেন। ম্যাচে আর্সেনাল স্ট্রাইকারের গোলেই সমতায় ফিরেছিল জার্মানি। টাই ব্রেকারের প্রথম শটটা তিনিই মিস করলেন। প্রথম 5 শটে জার্মানি মিস করে আরও একটা শট, ঠেকিয়ে দেন প্যারাগুয়ে গোলকিপার অরল্যান্ডো গিল। প্যারাগুয়ে মিস করে শেষ 2 শট, ম্যাচ গড়ায় সাডেন ডেথে। সেখানে প্রথম শটই বারের উপর দিয়ে মারেন জনাথন টাহ। জোসে ক্যানালের ষষ্ঠ শট জালে জড়ালে জার্মানিকে বিদায় করে শেষ 16তে জায়গা করে নেয় প্যারাগুয়ে। জার্মানি বুঝল লাতিন ফুটবলের ধার। এর আগে ম্যাচের প্রথমার্ধের 45 মিনিটে 79% সময় বল দখলে রাখে জার্মানি। শটও নিয়েছিল 5টা, কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো 42 মিনিটে প্যারাগুয়েকে এগিয়ে দেন হুলিও এনসিসো। মাতিয়াস গালারজার ক্রসে দারুণ এক হেডে গোলটি করেছেন ফরওয়ার্ড এনসিসো। দ্বিতীয়ার্ধের শুরুতেই জার্মানি সমতায় ফেরে। কাই হাভার্টজ সমতায় ফেরান জার্মানিকে। 54 মিনিটে ফ্লোরিয়ান ভির্টসের ক্রসে দারুণ এক হেডে গোলটি করেন এই আর্সেনাল ফরওয়ার্ড। দ্বিতীয়ার্ধে আর গোল আসেনি, ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, এবারের আসরে প্রথমবার। 102 মিনিটের অপেক্ষা শেষে প্যারাগুয়ে বিশ্বকাপের শেষ 16 টিকিটের লড়াইয়ে ফেভারিট জার্মানির মুখোমুখি হয় দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। হাই ভোল্টেজ এই ম্যাচটি বড় পর্দায় উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন ফুটবল প্রেমী সমর্থকরা। প্রিয় দলের প্রতিটি আক্রমণ আর গোলের সুযোগে উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। জার্মানির সমর্থকদের সংখ্যাই ছিল চোখে পড়ার মতো। জার্মান ভক্তরা বলছেন দলের বর্তমান পারফরমেন্স অত্যন্ত আশাব্যঞ্জক এবং এভাবে ছন্দে থাকলে এবার বিশ্বকাপ ঘরে তোলার বড় সুযোগ আছে দলটির। তবে শুধু জার্মানি নয়, ফুটবল বিশ্বযুদ্ধের এই আমেজ উপভোগ করতে সেখানে আসেন ব্রাজিল, আর্জেন্টিনা সহ অন্যান্য চিরপ্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও। দর্শকরা জানান, ঘরে বসে একা একা টেলিভিশন স্ক্রিনে খেলা দেখার চেয়ে বন্ধুদের সাথে বড় পর্দায় দল বেঁধে খেলা দেখার আনন্দ উপভোগ করতেই এখানে ছুটে আসেন তারা। নাগেলসম্যান যদি ওর ট্যাকটিক্সটা চেঞ্জ করে, প্লেয়ারগুলোকে চেঞ্জ করে, অনেক ভালো ভালো প্লেয়ার আমিরি, ওয়াল্টারমার্ট, ওদেরকে যদি চান্স দেয় তাহলে আমার মতে জার্মানি আরও ভালো করা উচিত। না, আরও ভালো প্রিপারেশন রাখতে হবে, কারণ সামনে আমাদের ফ্রান্সের সাথে খেলা। ফ্রান্সের সাথে খেলাটা খুবই স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে। যত ছোট দল বাদ হবে, নেক্সট ম্যাচে আরও ভালো ভালো বড় দল থাকলে আরও খেলা জমবে। বাসায় বসে বা দোকানে রেখে আমার মন বসে না, এনে আসলে আমার ফিলটা পাই আমি খেলার। মেক্সিকোতে হাই ভোল্টেজ ম্যাচে লড়ছে মরক্কো ও নেদারল্যান্ডস। প্রথমার্ধ শেষে এখনও গোলের দেখা পায়নি কোনো দল। দর্শক, কাতারের সড়ক দুর্ঘটনায় নিহত 5 প্রবাসী বাংলাদেশের মরদেহ দেশে ফিরছে আজ। আমরা একটু সরাসরি যুক্ত হব সিলেট ওসমানী বিমানবন্দরে। সেখানে আছেন সহকর্মী মাহবুবুর রহমান রিপন। রিপন, মরদেহবাহী যে বিমান সেটি দেশের মাটিতে অবতরণ করেছে কিনা, সব মিলিয়ে এয়ারপোর্টের বর্তমান অবস্থাটা আপনি কি দেখছেন জানাবেন আমাদেরও। ছোঁয়া, সেটা বাংলাদেশ বিমানের BG226 যে ফ্লাইটটি, সেটি 6টা 50 সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এবং সেখান থেকে মরদেহগুলো এইখানে আনা হয়েছে এবং এখানে মূলত এই মুহূর্তে হস্তান্তরের যে প্রক্রিয়াটি সেটি চলছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওয়েজ অনার্স বোর্ডের পক্ষ থেকে কর্মকর্তারা এসেছেন এবং মরদেহ হস্তান্তরের যে প্রক্রিয়া সেটি এই মুহূর্তে চলছে। একটু আগে জুবায়ের আহমেদের
মরদেহ হস্তান্তর করা হয়েছে, যে মরদেহ গ্রহণ করেছেন সিলেট 5 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন মুফতি মাওলানা আবুল হাসান। তিনি 5টি মরদেহই তিনি তার অঞ্চল এলাকার পক্ষ থেকে গ্রহণ করছেন। এর সাথে স্বজনরা এখানে রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে রয়েছেন। সিলেটের মহানগর বিএনপির যিনি ভারপ্রাপ্ত সভাপতি তিনিও ছিলেন এখানে। মূলত রাজনৈতিক সব জামায়াতে ইসলামের যারা ওই বিশেষ করে কানাইঘাট জকিগঞ্জের যারা রয়েছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। মরদেহগুলো হস্তান্তর হচ্ছে, এখান থেকে কানাইঘাটে চলে যাবে মরদেহগুলো এবং সেখানেই বাদজোহর দাফন হওয়ার কথা রয়েছে। তো একটি বিষয় বলে রাখি যে আপনি জানেন যে গত 21 জুন সকালবেলা তাদের বহনকারী যে গাড়িটি ছিল সেটি দুর্ঘটনা কবলিত হয়ে বাংলাদেশ একই এলাকার 5 জন নিহত হন এবং এই 21 জুন থেকে আজ 30 জুন 9 দিনের মাথায় বাংলাদেশ সরকার তাদের মরদেহ সরকারি খরচে বাংলাদেশ আনার ব্যবস্থা করেছে। একটু আগে ওই জনার্স বোর্ডের যিনি সহকারী পরিচালক আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে তাদের বাড়ি পর্যন্ত মরদেহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা সরকার করবে এবং দাফনের জন্য একটি নগদ অর্থ 35,000 টাকা সেটা তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এর পরবর্তীতে যে প্রক্রিয়াটি রয়েছে ওই জনার্স বোর্ডের পক্ষ থেকে যে ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে সেটিও দ্রুত সময়ের মধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আরেকটি বিষয় বলে রাখি, যেহেতু এটি দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণে কাতারে যেখানে আইনি প্রক্রিয়া চলবে সেখানে যদি কোনোভাবে প্রমাণ হয় যে এই দুর্ঘটনাটি যারা ঘটিয়েছে তারাই মূলত দায়ী, তাহলে হয়তো বড় অঙ্কের একটি ক্ষতিপূরণ তারা পেতে পারে। এছাড়া এখানকার যিনি সংসদ সদস্য রয়েছেন তিনিও আশ্বাস দিয়েছেন এই পরিবারগুলোকে কিভাবে সামনের দিনে তাদের পাশে থাকা যায় সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে এবং স্থানীয়ভাবে সেটা করবেন। সব মিলিয়ে একটি হৃদয় বিদারক মুহূর্ত চলছে এই মুহূর্তে সিলেটের কানাইঘাটে। গত কয়েকদিন ধরেই মূলত ওই এলাকার মানুষ শোকে আচ্ছন্ন। তা তো অবশ্যই, এবং আপনি যে দাফন সম্পর্কিত বিষয়গুলো বলছিলেন পরবর্তী প্রক্রিয়া সেটি সম্পর্কে আবারও জানবো। অনেক ধন্যবাদ ত্রিপন আপনাকে। ফুটবলের ভাষা সার্বজনীন। ক্রিকেট প্রধান দেশ হলেও বাংলাদেশ ফুটবল সংস্কৃতিতে সমৃদ্ধ, তা প্রমাণ করেছে। এখানকার মানুষের খেলাধুলার প্রতি ভালোবাসা, জ্ঞান ও আগ্রহ ভীষণ বৈচিত্র্যময় বলে মনে করেন বাংলাদেশের যুক্তরাষ্ট্রের কনসুল জেনারেল অ্যালবার্ট সেয়া। যমুনা টেলিভিশনকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানান, একদিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ফাইনাল খেলবে, আর বাংলাদেশের ফুটবলের আবেগ দেখা সত্যিই বিস্ময়কর। সহকর্মী আহমেদ রেজার প্রতিবেদন। গ্রেটেস্ট শো অন আর্থ যাকে বলা হয়, সেই বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা চলছে বিশ্বজুড়ে। আগ্রহের কেন্দ্রবিন্দুতে প্রিয় দলের প্রতি সমর্থনের পাশাপাশি ফ্ল্যাগ ওড়ানো, বিজয় মিছিল, কোনো কিছুতেই কমতি নেই সমর্থকদের। বাংলাদেশ সরাসরি না খেললেও 48 দলের মধ্যে কয়েকটি দলের প্রতি সমর্থন রয়েছে এদেশের মানুষের। এমন সমর্থনকে বিস্ময়কর মনে করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের কনসুল জেনারেল অ্যালবার্ট সেয়া। বিশেষ সাক্ষাৎকারে যমুনা টেলিভিশনকে জানান, বাংলাদেশকে ক্রিকেট প্রধান দেশ হিসেবে জানলেও ফুটবলের প্রতি এমন সমর্থন বৈচিত্র্যময় ও অবিশ্বাস্য। সত্যি অবিশ্বাস্য। সবাই আমাকে বলেছিল বাংলাদেশ ক্রিকেট প্রধান দেশ, ফুটবলের নয়, কিন্তু এখানে এসে দেখলাম খেলাধুলার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা কতটা বৈচিত্র্যময়। রাস্তায় বের হলেই বিভিন্ন দেশের জার্সি পরা সমর্থক, অসংখ্য পতাকা, সবকিছু দারুণ লাগে। অবশ্য আমি চাইতাম যুক্তরাষ্ট্রের সমর্থক আরও বেশি দেখতে। জানি বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি, তবে এটি প্রমাণ করে বাংলাদেশের মানুষের ফুটবল সম্পর্কে জ্ঞান ও আগ্রহ সত্যিই সমৃদ্ধ। বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল হলে কি হবে তা যেন ভাবতেই পারছেন না এই মার্কিন কূটনীতিক। তার মতে, বিশ্বের কাছে এখানকার মানুষ প্রমাণ করেছেন যে বাংলাদেশ একটি সমৃদ্ধ ফুটবল সংস্কৃতির দেশ।
Former soccer player Eric Cantona said, সাবেক ফুটবলার এরিক ক্যান্টোনা বলেছিলেন, ফুটবল হলো গুরুত্বহীন বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এসে আমি সেই কথার বাস্তব রূপ দেখেছি। অবশ্যই আমি চাই যুক্তরাষ্ট্র ফাইনালে খেলুক, তবে যদি ব্রাজিল ও আর্জেন্টিনা ফাইনালে খেলে তাহলে বাংলাদেশের মানুষের যে উচ্ছ্বাস ও উদযাপন হবে সেটিও দেখার মতো হবে। সুযোগ হলে আমি আপনাদের সঙ্গে ঢাকার রাস্তায় নেমে ফুটবল উদযাপন করতে চাই। what I see here অ্যালবার্টের মতো আরেক মার্কিন কূটনীতিক জানান, বিশ্বকাপে না খেলেও এমন সমর্থন ও উন্মাদনা ফুটবলের সার্বজনীন ভাষাকেই তুলে ধরে। বাংলাদেশে আমি দেখেছি একই পরিবারের একাংশ ব্রাজিলের, আরেক অংশ আর্জেন্টিনা সমর্থক। বিষয়টি খুবই মজার। আরও ভালো লাগে এই কারণে যে বাংলাদেশের দল বিশ্বকাপে না খেললেও মানুষ বিশ্বকাপকে নিজেদের উৎসবের মতো উদযাপন করে। এই আবেগ সত্যি অসাধারণ। তাদের মতে একদিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ফাইনালে খেলবে, আর যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থনও বাড়বে বাংলাদেশের মানুষের। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসায়িক লেনদেনে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর। বুধবার থেকে বাংলা কিউআর ছাড়া অন্য কোনো কোড দোকান বা প্রতিষ্ঠানে রাখা যাবে না। নগদ টাকার ব্যবহার কমাতেই এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক কিউআর কোডেই সব ধরনের গ্রাহক মূল্য পরিশোধ করতে পারবেন, তাই লেনদেন প্রভাব পড়বে না। উল্টো অনেক ক্ষেত্রেই বাড়তি সুবিধা পাবেন ব্যবসায়ীরা। ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংক আরও বিশ্লেষকরা। তবে সফলতা পেতে উদ্যোক্তা পর্যায়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সহজলভ্য করতে হবে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল লেনদেন বাড়লেও প্রতিদিনের কেনাকাটাই এখনও নগদ টাকার উপরে নির্ভর করেন অনেকেই। এতে খুচরা টাকার সংকট, ছেঁড়াফাটা নোট আর টাকা ফেরত নিয়ে বিপাকে পড়তে হয়। আবার ব্যাংক এবং এমএফএস প্রতিষ্ঠানের ভিন্ন ভিন্ন কিউআর কোডের কারণে ডিজিটাল পেমেন্টেও বিড়ম্বনায় পড়তে হয় গ্রাহকদের। এসব সমস্যার সমাধানে বাংলা কিউআর কোড চালু করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার থেকে এর ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে ব্যবসায়ী পর্যায়ে। এর ফলে এক কিউআর কোড ব্যবহার করেই মুহূর্তেই পণ্যের মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা। নগদ টাকা বের করার ঝামেলা থাকবে না, দরকার হবে না খুচরা খোঁজারও। বিভিন্ন পেমেন্ট মেথডস থাকে ফোনের মধ্যে, বলেন যেরকমই বলেন না কেন, তো ওটা একটা কিউআর কোড, সিঙ্গেল কিউআর কোড থাকলে তাহলে ও যেখানেই ফান্ডস থাকবে সেখান থেকেই দিতে পারছে। একটা কিউআর কোড থাকলে ধরেন সব জায়গায় অ্যাক্সেসিবিলিটি ইজি হবে, মানুষের জন্য অনেকটা ফ্রিডম পাওয়া যাবে। আগে ইন্ডিভিজুয়ালি কিউআর ছিল, এখন হচ্ছে একটা কিউআর দিয়ে হচ্ছে গিয়ে আমাদের গ্রাহকরা হচ্ছে গিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে গিয়ে কিউআর স্ক্যান করে খুব দ্রুত গতিতে হচ্ছে গিয়ে পেমেন্টটা করতে পারছে। এতে হচ্ছে কি গ্রাহকদের হচ্ছে গিয়ে সময়টা সাশ্রয় হচ্ছে। বাংলা কিউআর একটি সমন্বিত পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে ব্যাংক, মোবাইল ব্যাংকিং সহ অনুমোদিত সব পেমেন্ট সেবার গ্রাহকরা মূল্য পরিশোধ করতে পারবেন। নগদ টাকার লেনদেন কমিয়ে আনতে বিভিন্ন মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। যত মার্চেন্ট অনবোর্ড করা হয়েছে কিউআর পেমেন্টের জন্য, তাদের কাছে শুধুমাত্র বাংলা কিউআর থাকবে। তাদের ব্যবসায় কোনো ক্ষতি হবে না। এমএফএসদের কোনো আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যে তাদের ব্যবসা কি কমে যাচ্ছে কিনা। তাদের ব্যবসা কমবে না, কিন্তু কমফোর্ট সৃষ্টি হবে গ্রাহকদের ক্ষেত্রে যে কোনো গ্রাহকই ক্যাশবিহীন একটা ট্রানজ্যাকশন করার সুযোগ থাকবে। বাংলা কিউআরের প্রচলনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যাংকার ও বিশ্লেষকরাও। এটি ক্যাশলেস লেনদেনে নতুন যুগের সূচনা করবে বলেও আশাবাদী তারা। তবে এজন্য ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। কমিশনের পরিমাণ কমিয়ে এনে শুরুতে কিছুটা প্রণোদনা দেয়া যায় কিনা তাও ভেবে দেখার পরামর্শ তাদের। সরকার যেটা করতে যাচ্ছে ডেফিনেটলি ইজ ভেরি ভেরি ফরওয়ার্ড লুকিং। এটা দরকার আছে, কারণ আমাদের যে ক্যাশলেস সোসাইটি চাই এটা ছাড়া সম্ভব না। তো একটা হচ্ছে আপনার ডিজিটাল ডিভাইস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 2 হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি, আপনার এই যে ফিজগুলো আসলে ফ্রি করা যায় কিনা। এন্ড অফ দ্য ডে মার্চেন্ট কিন্তু প্রমোট ইউ, মার্চেন্ট বলে আপনি এইভাবে দেখেন, তাই না। আরেকটা হচ্ছে যে সবচেয়ে বড় যেটা অ্যাওয়ারনেস বিল্ড আপটা করা। 64% মার্চেন্ট জানে না যে এই কিউআরটা ব্যবহার করলে তার কী লাভ হবে। একটা ডিজিটাল অ্যাকাউন্টিং হচ্ছে, ব্যাংকের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে, তার ঋণ গ্রহণের ক্ষমতা বাড়ছে। এই জিনিসগুলো ভালোভাবে তাকে প্রচার করতে হবে এবং নগদ টাকা ব্যবহার থেকে দূরে আসলে তার তো রিস্ক ঝুঁকি কমে যাচ্ছে অনেক ক্ষেত্রেই এবং তার বিক্রিও বাড়বে। 28% থেকে বাড়িয়ে 1 বছরের মধ্যে ক্যাশলেস লেনদেন 60% উন্নীত করতে চায় বাংলাদেশ ব্যাংক। এজন্য ব্যক্তি পর্যায়ের লেনদেনেও বাংলা কিউআর ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের।
আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 8টি কলেজে এবার একজনও নেই এইচএসসি পরীক্ষার্থী। ফলে প্রশ্ন উঠেছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম নিয়ে। শিক্ষাবিদরা বলছেন অস্তিত্ব সংকটে থাকা এসব নাম সর্বস্ব শিক্ষা প্রতিষ্ঠান তদন্ত সাপেক্ষে বন্ধ করা উচিত। বিষয়গুলো খতিয়ে দেখে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানালেন শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা। হঠাৎ দেখলে যে কেউ মনে করবে এটি একটি পরিত্যক্ত গোডাউন, কিন্তু এটি বরুড়া উপজেলার বেগম জহিরা মহিলা কলেজ। 2000 সালে প্রতিষ্ঠার পর এবারই প্রথম কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না কেউই, অথচ কাগজে কলমে শিক্ষক শিক্ষার্থী সবই আছে। স্থানীয়রা বলছেন মাঝে মধ্যে 2-1 শিক্ষার্থীকেও দেখা যায়। শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা না থাকায় এমন অবস্থা জানান অফিস সহকারী। ছোট থেকে দেখতেছি মাঝে মধ্যে স্টুডেন্ট আসে, বিগত অনেকদিন ধরে এটা অনেক বন্ধ। যখন কারিগরি ছিল 1-2 বছর চলছিল, এরপর কারিগরি ওই দিকে নেওয়ার পরে এই বন্ধতে আছে। আমরা শিক্ষক কর্মচারীরা কোনো বেতন ভাতা আমরা পাই না, ঠিক আছে। যার ধরনের শিক্ষকরাও আসে না, কর্মচারীরাও মানে যায় না, এই অবস্থা। একই অবস্থা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাটশালা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের। স্কুল চললেও কলেজ শাখা টিকিয়ে রাখতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। এবছর 10 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না কেউই। প্রতিষ্ঠান প্রধান বলছেন শিক্ষক ও শিক্ষার্থী সংকটে এমন পরিস্থিতি। পড়াশোনায় কি সরাসরি ছাত্র কিন্তু ওইভাবে আমরা পাই না। যখন ভালো শিক্ষক আসবে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম করতে পারবো, অভিভাবক সচেতন করতে, কারণ এখন একটা দুর্বলতা আমাদের বলবো, আমাদের তো শিক্ষক ওই পর্যায়ে নাই। শিক্ষা বোর্ডের তথ্য, ব্রাহ্মণবাড়িয়ার 4টি, কুমিল্লার 3টি এবং ফেনীর 1টি সহ 8টি কলেজে নেই কোনো পরীক্ষার্থী। শিক্ষাবিদদের মতে শিক্ষা বোর্ডের নজরদারি না থাকা, অপরিকল্পিত ও কম দূরত্বে একাধিক কলেজ স্থাপন, প্রতিষ্ঠাতাদের উদাসীনতা, শিক্ষক সংকট এবং আর্থিক দুর্বলতার কারণেই অস্তিত্ব সংকটে পড়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান যে হারে বেড়েছে, পাশাপাশি সে হারে এটির মান নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়নি। দ্বিতীয়ত, স্কুল পর্যায়ে কিছু কিছু স্কুলকে কলেজে রূপান্তর করা হয়েছে, কিন্তু স্কুল থেকে এসএসসি পাশ করে একই প্রতিষ্ঠানের ছাত্ররা এসএসসিতে পড়তে চায় না, তারা কলেজমুখী হতে চায়। এই ধরনের প্রতিষ্ঠান সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যদি তারা সরকারের কাছ থেকে কোনো অনুদান পায় বা এমপিওভুক্ত হয়, তাহলে তাদের প্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। গেল বছর এইচএসসির ফলাফল খারাপ করায় 13টি প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি বাতিল করে কুমিল্লা শিক্ষা বোর্ড। এবার যেসব কলেজে কোনো পরীক্ষার্থী নেই তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক। তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বোর্ড চেয়ারম্যান। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এবং তাদেরকে আমরা ডাকবো, এই 2-1 দিনের মধ্যেই ডেকে তাদের এই বিষয়টার আমরা একটা নিব, জবাবদিহিতা নেব। সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শাস্তির আওতায় আনতে হবে। তাদের সাথে প্রথমে কথা বলবো, কথা বলে আমি যদি প্রয়োজন মনে করি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আগামী 2 জুলাই শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে 6 জেলার 464টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 95,702 জন শিক্ষার্থী। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে এবার নেদারল্যান্ডের সংস্থা MSF এর দ্বারস্থ হলো স্বাস্থ্য বিভাগ। তাদের সাথে 3 বছরের চুক্তি হয়েছে। রোগতত্ত্ববিদ ও ডেটা অফিসারের মাধ্যমে তথ্য ও প্রযুক্তিগত সেবা দেবে তারা। সমন্বয়হীনতা দূর করতে চট্টগ্রামের সরকারি বেসরকারি সব সংস্থা থাকছে একই প্রশাসনিক কাঠামোর আওতায়। বন্দরনগরীর বেশিরভাগ নালা, ডোবা, জলাশয় এডিস মশার প্রজনন ক্ষেত্র, ফলে ডেঙ্গুর প্রকোপও কম বেশি থাকে সারা বছর। চট্টগ্রামে গত 3 বছরে অন্তত 4 দফা ভেরিয়েন্ট পরিবর্তন হওয়ায় জটিলতা বেড়েছে আরও। সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যকার সমন্বয়হীনতাও প্রকট। এ অবস্থায় চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে সহযোগিতা নিতে নেদারল্যান্ডসের সংস্থা মেডিসিন সেন্স ফ্রন্টিয়ার্স MSF এর সাথে 3 বছরের চুক্তি করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। চুক্তি অনুযায়ী সংস্থাটি লজিস্টিক সহায়তার পাশাপাশি নিজস্ব রোগতত্ত্ববিদ ও ডেটা অফিসার নিয়োগ দেবে সরকারি দপ্তর ও সব হাসপাতালে। মাঠ পর্যায়ে তথ্য নিয়ে জানাবে কোন এলাকায় সংক্রমণ বেশি, সে অনুযায়ী নেওয়া হবে প্রতিরোধ ব্যবস্থা। যন্ত্রপাতি এবং ডেঙ্গু পরীক্ষার কিটস
এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী তারা এখানে আমাদেরকে সাহায্য করবে। পাশাপাশি গবেষণামূলক যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোও তারা এখানে অংশগ্রহণ করবে। সমন্বয়হীনতা দূর করতে সিভিল সার্জন কার্যালয়, সিটি কর্পোরেশন এবং সব মেডিকেল কলেজ ও সরকারি বেসরকারি হাসপাতাল থাকবে একই প্রশাসনিক কাঠামোয়। আমরা যত যাই উদ্যোগ নিই, সাধারণ মানুষ যদি সচেতন না হয় তবে একা স্বাস্থ্য বিভাগ, সিটি কর্পোরেশন বা অন্য যে সহযোগী সংগঠন আছে বা আইন প্রয়োগ করেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় সহযোগিতার অংশ হিসেবে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং সিটি কর্পোরেশনের সাথেও আলাদা চুক্তি হয়েছে। লেটেস্ট যে মেডিসিনটা আমরা আমেরিকান ব্যালেন্স বায়োসায়েন্স LLCর ওষুধ ব্যবহার করছি, WHO recognized the first medicine at Chittagong what we are using right now. That is, you can say already we got the good result last 6 months. ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এরই মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 8টি ওয়ার্ড। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে উত্তরের নদ নদীর পানি। নিম্নাঞ্চল প্লাবিত হলেও কিছু এলাকায় কমতে শুরু করেছে পানি। কুড়িগ্রামের দুধকুমার নদের পানি কিছুটা কমলেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নদের অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল সহ গ্রামীণ সড়ক। উজানের ঢল আর ভারী বৃষ্টিপাতে রোববার দুপুর থেকে দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে এই নদীর পানি। নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ শুরু করেছে। ডুবে গেছে নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, রৌমারী এবং সদর উপজেলার 204 হেক্টর ফসলি জমি। নদ নদীর পানি বৃদ্ধি ও হ্রাসের কারণে ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, আগামী 48 ঘন্টায় কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে স্বল্প মেয়াদের বন্যার সম্ভাবনা রয়েছে। এদিকে উজানের ঢল কমে আসে লালমনিরহাটে। তিস্তা নদীর পানি নেমে গেছে। ডালিয়া ব্যারেজ পয়েন্টে সকালে নদীর পানি বিপদসীমার অনেকটাই নিচে প্রবাহিত হচ্ছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত রোববার রাতে তিস্তার পানি বিপদসীমার 11 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও তা দ্রুতই নেমে যায়। ফলে বড় কোনো বন্যা সৃষ্টি না হওয়ায় স্বস্তিতে নদী পাড়ের মানুষ। তবে পানি নেমে গেলেও চরাঞ্চল ও নিম্নাঞ্চলের কিছু এলাকার বাড়িঘর থেকে পুরোপুরি পানি সরেনি। অনেক বসতবাড়ির আসবাবপত্র ও রান্নার চুলা এখনও ভিজে থাকায় স্বাভাবিক জীবনে ফিরতে কিছুটা বেগ পেতে হচ্ছে। এছাড়া পানি দ্রুত কমায় নদীর বেশ কয়েকটি পয়েন্ট ভাঙন শুরু হয়েছে। ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, পানি নিয়ন্ত্রণে ব্যারেজের 44টি জলকপাট খুলে রাখা হয়েছে। আমরা বন্যা পরিস্থিতির খবরই আপনাদের জানাচ্ছিলাম। আমরা লালমনিরহাটে সরাসরি যুক্ত হতে চাই, সহকর্মী আনিসুর রহমান রয়েছেন। আনিস, বন্যার কথা বলছিলাম, সার্বিক বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? পানি নেমে যেতে শুরু করেছে কিনা, সে সাথে পানি উন্নয়ন বোর্ড কি বলছে? আপনাকে একটু জানিয়ে রাখি, আসলে আমি যে জায়গাটিতে দাঁড়িয়েছিলাম গতকাল কিন্তু এখানে হাঁটু পরিমাণ পানি ছিল। আজকে কিন্তু সে পানিটি নেই, পানি নেমে গেছে। এখানে পার্শ্ববর্তী বেশ কিছু বাড়ি ঘর, শিক্ষা প্রতিষ্ঠানে হাঁটু পরিমাণ পানি ছিল। আজকে কিন্তু সেগুলো নদীতে নেমে গেছে। এখন নদীতে পানি। আমি এখানকার লোকজনের সঙ্গে কথা বলছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে এই যখন এই তিস্তা ব্যারেজে পানি বিপদসীমার উপরে চলে যায় তখন এই নদী অঞ্চলের বাড়ি ঘরে প্লাবিত হয়, বাড়ি ঘরে পানি ওঠে, ফসল জমি সহ বিভিন্ন ডুবে যায়, যার কারণে রাস্তাঘাটে ডুবে যায়, তারা কিন্তু দুর্ভোগে পড়ে। কিন্তু এই পানিটা বেশিক্ষণ থাকে না। গতকাল আমরা 24 ঘন্টায় দেখেছি যে পানি কমে গেছে, পানি কমে গিয়ে নদীতে এসেছে। আর মানুষ এই যে এখন অনেকে তাদের বাড়িঘর ঠিক করছেন, যেহেতু কাদা ছিল ছিল, এগুলো ঠিক করছেন। আমি এখন কথা বলবো এখানকার একজন ভুক্তভোগী। আপনি একটু জানাবেন যে আপনাদের তো গতকালকেও এখানে পানি ছিল, আজকে কি অবস্থা এবং আপনারা কি চান সরকারের কাছে? আজকে কালকে ছিল আমাদের এখানে প্রায় 2 ফিট পানি, 2 ফুট। আজকে নাই। প্রতি 4 দিন 5 দিন পর পর পানি আসে আর যায়। আমরা সরকারের কাছ থেকে স্লিপ চাই না, আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। সরকারের কাছ থেকে নিজস্ব অর্থ যেন এই তিস্তা পরিকল্পনা বাস্তবায়িত হয়, এটা আমরা সরকারের কাছ থেকে আশা করি। এবং এই যে তিস্তা পরে যে এই যে আবাদ, বাদাম, পাট, এগুলা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা সরকারের কাছ থেকে এইটুকু আশা করি। আপনি শুনলেন যে এখানকার যারা ভুক্তভোগী বানবাসী মানুষ
কিন্তু চান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। আপনি আরেকটি বিষয় বলেছিলেন যে পানি উন্নয়ন বোর্ড তারা কিন্তু বলছেন যে গতকালকে তাদের তথ্য ছিল যে 48 ঘন্টা নদীর পানি বাড়তে পারে, আবার কমেও যেতে পারে, স্বল্প মেয়াদী একটা বন্যার কথা বলেছিলেন। সেটি কিন্তু আজকে আমরা দেখেছি যে পানি সব নদীতে নেমে গেছে। কিছু কিছু জায়গায় নিম্নাঞ্চলে বাড়িঘরে কিছু পানি আছে, সেটি চর এলাকায়। তবে এখানকার লোকজনের কিন্তু দাবি যে তারা অন্য কিছু চান না, তারা চান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। তাদের কিন্তু একটাই দাবি, সোয়া। অনেক ধন্যবাদ আনিস আপনাকে। বরিশাল শহরে গণপরিবহন বলতেই যেন ব্যাটারি চালিত ইজি বাইক ও এলপিজি চালিত 3 হুইলার। শহরের 90% দুর্ঘটনার কারণও এসব যানবাহনই। বেপরোয়া এসব যানবাহনের চালকরা নানা অজুহাতে হঠাৎ করে ভাড়া বাড়িয়েছে জানিয়ে নগরবাসীর মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। আর সব জেনেও নিয়ন্ত্রক সংস্থা নিশ্চুপ। কাউসার হোসেনের প্রতিবেদন। যাত্রী ও ইজি বাইক চালকদের এই তর্ক প্রতিদিনের চিত্র। বিদ্যুৎ সহ নানা যন্ত্রাংশের দাম বৃদ্ধির অজুহাতে হঠাৎ করেই ভাড়া বাড়িয়েছে ব্যাটারি চালিত ইজি বাইক চালকরা। সর্বনিম্ন ভাড়া বৃদ্ধি হয়েছে 5 টাকা। ওখান থেকে বাড়ছে 5 টাকা, এখান থেকে বাড়ছে 5 টাকা, ওখান থেকে বাড়ছে 5 টাকা, এবার এসে 5 টাকা বাড়ছে সর্ব। ব্যাটারিতে 15,000 টাকা বাড়ছে, ওই টায়ার কিনতে গেলে 200 বাড়তি। 600 টাকা মালিকের দিতাম, সেক্ষেত্রে 650 টাকা জমা দিতে হয়। এই আনুষঙ্গিক বিভিন্ন কারণে আমাদের আগের যে ভাড়া ওইটা পোষায় না। এলপিজি চালিত 3 হুইলার চালকরাও পিছিয়ে নেই। গ্যাসের দাম বেড়েছে দাবি করে তারাও ভাড়া বাড়িয়েছে 5 থেকে 10 টাকা। অথচ গেল মাসের তুলনায় চলতি মাসে এলপিজির দাম কমেছে লিটারে 2.5 টাকা। ভাড়া হইলে যে গ্যাসের দাম বাড়ছে, এই কারণে এই যে নতুন ভাই যে জায়গায় 10 টাকা, আবার অনেকে দেয় অনেকে দেয় না। আমরা কেউ লাগে জোর করি না, যার ভাল লাগে 25 টাকা দেয়, যার ভাল লাগে দেয় না। গাড়ির জমা দিয়ে পোষে না, গ্যাসের দাম এত বাড়তি, তার জন্য যাত্রী ট্রেনে 5 টাকা বেশি আমাকে হয়। আমার এই গাড়িটা 4 সিটের গাড়ি, আমার এই গাড়িটা মনে করেন আপ ডাউন করলে 60 টাকার উপরে খরচা গ্যাসে বা 50 টাকা খরচা, আমি কিভাবে চলবো বলে? আর আমার প্রতিটা ট্রিপ তো লঞ্চঘাট টু নতুল্লা বাজে 4 সিট পুরো ফুল আমার হয় না গাড়ি। আগাম ঘোষণা ছাড়া ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ যাত্রীরা বলছেন নগরবাসীকে জিম্মি করে ভাড়া নিয়ে শুরু হয়েছে নৈরাজ্য। নতুল্লাবাদ থেকে রূপতলে যাব, আমতলা মোড় গেছি, নামছি, উনি ভাড়া রাখছে 15 টাকা। ভাড়া সবসময় রেগুলার ভাড়া হচ্ছে 10 টাকা করে, কিন্তু এই যৌক্তিক ভাড়াটা কেন বাড়াইছে? 10 টাকা ভাড়া ছিল, টাকা এখন হয়েছে 20 টাকা। প্রতিদিন দেখা যায় কোনো কারণেই বৃদ্ধি হইতেই আছে ভাড়ার। তাছাড়া আমাকে বেতনা দিয়ে অত বাড়ে না, কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়। 40 টাকা এখন আমার দৈনিক বাড়তি ভাড়া দেওয়া লাগে, যেটা মাসে যদি আমি হিসাব করি আমার অলমোস্ট 1200-1300 টাকা। আমি বেতন পাই 15,000 টাকা, 1200-1300 টাকা আমি এই বাড়তি এই সময় কিভাবে দেবো ভাইয়া? অনেকের কাছে হইতে পারে এটা আপনার সামান্য টাকা, কিন্তু যারা আপনার নিত্য আসা যাওয়া করে বা স্টুডেন্ট, তারপরে স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য এটা একটু কষ্টকর হয়ে যায়। বরিশাল নগরীতে এলপিজি চালিত বৈধ 3 হুইলারের সংখ্যা 2,500। অনুমোদিত ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যা 7,610। তবে বাস্তবে 3 হুইলার আর ইজি বাইক চলাচল করছে অগণিত। যেগুলোর অনুমোদন আছে তাও নবায়ন হয় না দীর্ঘদিন। নিয়ন্ত্রক সংস্থাও হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। এগুলো কন্ট্রাক্ট ক্যারেজ হিসেবে চলার কথা, যেটা ঢাকা কিংবা চিটাগাং থাকে, কিন্তু এই বরিশাল সহ খুলনা, এই বাকি মেট্রোপলিটন এরিয়াগুলোতে কিন্তু এগুলো কন্ট্রাক্ট ক্যারেজে না চলে স্টেজ ক্যারেজের মতো চলে থাকে, জনগণের যাতায়াতের সুবিধার্থে করে থাকে। যার কারণে এটা কিন্তু ঢাকা চিটাগাংয়ের মতো নর্মালি মিটার সিস্টেম করা সম্ভব হয়নি। ভাড়া বৃদ্ধি না, এই অটোরিকশারই একটা নিয়ন্ত্রণে আনা উচিত, একটা নিয়মের ভিতরে, একটা আইনের ভিতরে আনা উচিত। অভিযোগ রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ইজি বাইক ও 3 হুইলারগুলো। একটা সময় এই নগরীতে সিটি সার্ভিস ছিল, তবে রাজনৈতিক সহিংসতা সহ নানা কারণে সেই বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে 3 হুইলার চালকদের ভাড়া নিয়ে নৈরাজ্যের কারণে আবারও সেই সিটি সার্ভিস চালুর দাবি উঠেছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। রাজধানীর বিভিন্ন এলাকায় সাপ্তাহিক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করছে বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেই ধারাবাহিকতায় গুলশানের ইউনাইটেড হাসপাতালের আশপাশের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিন।
সোমবার সকাল থেকে 9টায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে আফাজউদ্দিন সব রাজনৈতিক দলগুলোকে এই কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান। বলেন, আগামী জনসেবার দায়িত্ব নিতে চান তাদের এখন থেকেই জনসেবামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় হওয়া উচিত। এতে জনগণের আস্থা ও গ্রহণযোগ্যতা বাড়বে। বলেন, শুধু বিএনপি নয়, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্মিলিতভাবে এই কার্যক্রমে অংশ নেওয়া উচিত। পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি বনায়ন বাড়াতে ও সবুজ বাংলাদেশ তুলতে বৃক্ষরোপণ করতেও আহ্বান জানান আফাজউদ্দিন। এই লেকের পানি ব্যাপক গন্ধ এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা। আমরা গত সপ্তাহে একদিন কাজ করেছি, আজকে আবার করছি। মূল উদ্দেশ্য হলো উত্তরা থেকে এসে আমি মহানগর একজন যুগ্ম আহ্বায়ক এখানে কাজ করা, যে মানুষকে সচেতন করা। গাজীপুরের কোনাবাড়িতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের পর দেশ, জাতি ও দলের কল্যাণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন অতিথিরা। অনুষ্ঠান শেষে গণভোজের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক। এছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোনাবাড়ির সর্বসাধারণ সকলেই একটি সুন্দর সেবা এখান থেকে পাবে এবং মানুষের একটি আশ্রয়ের জায়গা এবং নিরাপদ জায়গা হবে আজকে থেকে এই অফিসটি। প্রায় 18 বছর পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে টিআর ও কাবিখা কর্মসূচির চাল বিতরণ হয়েছে। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায়দের মাঝে প্রায় 86 টন চাল ও 86 টন গম বিতরণ করা হয়। স্থানীয়দের অভিযোগ, 18 বছর ধরে একটি অসাধু চক্র সরকারি সহায়তার সুফল থেকে বঞ্চিত করেছিল উপকারভোগীদের। এবার নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর নির্দেশনায় সেই সিন্ডিকেট ভেঙে সরাসরি উপকারভোগীদের হাতে চাল পৌঁছে দেয়া হয়। কাতারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি বৈঠকের খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, আজ দোহায় মুখোমুখি হবে দুই পক্ষ। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জেরে ইরান এই বৈঠকের জন্য অনুরোধ করেছে বলেও দাবি করেন। হোয়াইট হাউসও জানিয়েছে, বৈঠক উপলক্ষে কাতার যাচ্ছেন মার্কিন আলোচক দলের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে এমন পরিকল্পনার কথা নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছে, কারিগরি দলের আলোচনার কোনো পরিকল্পনা নেই চলতি সপ্তাহে। তবে জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতি জানতে একজন বিশেষজ্ঞ প্রতিনিধি পাঠানো হচ্ছে কাতারে। এর আগে টানা 2 দিন যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলার সমঝোতা চুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়। মধ্যপ্রাচ্য যখন শান্তি চুক্তিতে ব্যস্ত, তখন সেই সময় নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে হুতিরা। চলছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, আর তাতেই মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের। বিশেষজ্ঞদের মতে আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে হুতিদের সামরিক সক্ষমতা। বাব আল মানদেব প্রণালী, এমনকি সুয়েজ খাল বন্ধ করতে সক্ষম তারা। মধ্যপ্রাচ্যে যৌথ বাহিনীর জন্য গলার কাটা হয়ে উঠতে পারে হুতিরা, যারা বহু বছর ধরে ইসরায়েলের মাথা ব্যথার কারণ। চলমান যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিকে নিজেদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সোমবার 2টি পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট। সূত্র অনুসারে এবার নতুন করে নিজেদের সামরিক শক্তিমত্তা বাড়াতে মনোযোগী গোষ্ঠীটি হামলায় ক্ষেপণাস্ত্রের পাল্লা ও নির্ভুলতা বাড়াতে চালাচ্ছে পরীক্ষা। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে তুলনামূলক কম হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। গত 28 মার্চ থেকে এ পর্যন্ত তারা ইসরায়েলের দিকে কমপক্ষে 6টি ক্ষেপণাস্ত্র ও 5টি ড্রোন নিক্ষেপ করেছে। হুতিদের সমর ভান্ডার বিষয়ক তথ্য খুবই কম প্রকাশ পায়, তবে বিশেষজ্ঞদের মতে সম্প্রতি কয়েকগুণ বেড়েছে তাদের সামরিক সক্ষমতা। সেই সাথে কমেছে ইরানের উপর নির্ভরতা। বিভিন্ন দেশ থেকে যন্ত্রাংশ, ইলেকট্রনিক উপাদান ও অস্ত্রের কাঁচামাল সংগ্রহ করছে ইয়েমেনের বিদ্রোহীরা। পশ্চিমা গণমাধ্যমের তথ্য, হুতিদের হাতে রয়েছে কিয়াম 1 ও 2, ফাতেয়া 110 খাইবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। এছাড়াও আছে নানা সিরিজের ড্রোন। নতুন করে দূরপাল্লার সক্ষমতা বৃদ্ধি চিন্তার ভাঁজ ফেলেছে ইসরায়েলি প্রশাসনের কপালে। শুধু আকাশ নয়, আন্তর্জাতিক জলসীমায়ও শত্রুপক্ষের জন্য বড় হুমকি গোষ্ঠীটি। বিভিন্ন সময় অ্যান্টিশিপ মিসাইল, সি মাইন ও ড্রোন বোর্ড ব্যবহারের সক্ষমতাও আছে তাদের।
বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের যে কোনো যুদ্ধে কৌশলগত ভূমিকা রাখতে পারে হুতিরা, বিশেষ করে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত বাব এল মানদেব প্রণালী, এমনকি সুয়েজ খাল বন্ধেরও সক্ষমতা আছে তাদের। ইরান ও ফিলিস্তিনের পক্ষে বারবারই পদক্ষেপ নিয়েছে হুতিরা। 2023 থেকে 2025 সালের মধ্যে 2 শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।